নমুনা পরীক্ষার সঙ্গে দেশে পাল্লা দিয়ে বাড়ছে শনাক্তের হার। রেকর্ড ৪,০০৮ জন করোনা আক্রান্ত, শিশুসহ আরও ৪৩ জনের মৃত্যু। পরিচয়পত্র না থাকায় হদিস নেই অনেক রোগীর। করোনা শনাক্তে কার্যকর নয় গণস্বাস্থ্যের কিট, ব্রিফিংয়ে বঙ্গবন্ধু মেডিকেলের উপাচার্য। পুরো রিপোর্ট পাওয়ার পরই প্রতিক্রিয়া দেবে গণস্বাস্থ্য। এবং হাত বদলের সঙ্গে সঙ্গে বাড়ছে চালের দাম, নাভিশ্বাস ক্রেতাদের। দোষারোপে ব্যস্ত পাইকার ও মিলাররা, নজরদারির তাগিদ। সময় সংবাদের সঙ্গে আছি আমি কামরুজ্জামান মামুন। করোনার ঊর্ধ্বমুখী সংক্রমণের হার লাফিয়ে বাড়ছে দেশে। গেল ২৪ ঘন্টায় ৪,০০৮ জন নতুন করে সংক্রমিত হয়েছেন এই ভাইরাসে। আর এতে প্রাণ গেছে এক শিশুসহ ৪৩ জনের। সুস্থতার হার কিছুটা বাড়লেও মৃতের হারে দেখা যায় ঢাকার পাশাপাশি ক্রমেই অবনতি ঘটছে চট্টগ্রামের অবস্থাও। করোনা সংক্রান্ত এসব তথ্য দিয়ে স্বাস্থ্য অধিদপ্তরের নিয়মিত বুলেটিনে বুধবার বলা হয়, পরিস্থিতি ক্রমেই জটিল হয়ে উঠছে। প্রথম সংক্রমিত হবার ১০০তম দিন পেরোনোর পর যেন মহামারীর আগ্রাসী রূপই স্পষ্ট হতে শুরু করেছে। সংক্রমণ আর মৃত্যুতে প্রতিদিনই নতুন রেকর্ডের মুখোমুখি যুদ্ধে লিপ্ত বাংলাদেশ। প্রায় লাখের ঘরে পৌঁছেছে শনাক্তের অঙ্ক। দেশে গেল ২৪ ঘন্টায় নোভেল করোনা ভাইরাস পরিস্থিতির সবশেষ তথ্যে জানানো হয়, সর্বোচ্চ ১৭,৫২৭ জনের নমুনা পরীক্ষায় ৪,০০৮ জন নতুন করে সংক্রমিত হয়েছেন, যা অতীতের সব রেকর্ড ছাড়িয়ে গেছে। শিশুসহ একদিনেই প্রাণ হারিয়েছেন ৪৩ জন। গত ২৪ ঘন্টায় যা পরীক্ষা হয়েছে, শনাক্ত হয়েছেন ৪,০০৮ জন। সুস্থতার হার ৩৮.৭৭%। গত ২৪ ঘন্টায় মৃত্যুবরণ করেছেন ৪৩ জন। এ পর্যন্ত ১,৩০৫ জন এবং শনাক্ত বিবেচনায় মৃত্যুর হার ১.৩৩%। বুলেটিনে বলা হয়, দেশে ২২.৮৭% হারে করোনা রোগী বাড়ছে আর সুস্থতার হার ৩৮.৭৭%। বয়স বিভাজনে ০ থেকে ১০ বছরের মধ্যে একজন, ১১ থেকে ২০ বছরের মধ্যে একজন, ২১ থেকে ৩০ একজন, ৩১ থেকে ৪০ ৪জন, ৪১ থেকে ৫০ 4জন, ৫১ থেকে ৬০ ৯ জন, ৬১ থেকে ৭০ ১২ জন, ৭১ থেকে ৮০ ৯ জন এবং ৮১ থেকে ৯০ বছরের ২ জন। কোভিড-১৯ আক্রান্ত হয়ে মৃত্যুর তালিকায় নাম উঠেছে সব শ্রেণী পেশার মানুষের। এমন তথ্য তুলে ধরে আবারও সবাইকে কঠোর সতর্কতা অবলম্বনের অনুরোধ করা হয়েছে স্বাস্থ্য অধিদপ্তরের তরফ থেকে। মানুষ অনেক বেশি আক্রান্ত হচ্ছে, মানুষ মৃত্যুবরণ করছে। যে কেউ এই সংখ্যার মধ্যে আসতে পারে। দেবাশিস রায়, সময় সংবাদ, ঢাকা। করোনার সবশেষ পরিস্থিতি নিয়ে স্বাস্থ্য অধিদপ্তরের বুলেটিন বিশ্লেষণ করেছেন রিপোর্টার রাশিদ বাপ্পি। বিশ্ব স্বাস্থ্য সংস্থার তথ্য বলছে ২১৫টি দেশ ও অঞ্চলের মধ্যে গত এক সপ্তাহে নতুন রোগী বেড়েছে এমন দেশের তালিকায় বাংলাদেশের অবস্থান ১১তম। অর্থাৎ সময় যত গড়াচ্ছে ততই বাড়ছে করোনা রোগী, বাড়ছে উদ্বেগ। স্বাগত জানাচ্ছি সরকারের প্রতিদিনকার স্বাস্থ্য বুলেটিন নিয়ে সময় সংবাদের নিয়মিত আয়োজন ২৪ ঘন্টায় করোনায়। শুরুতেই দেখে নেব গত ২৪ ঘন্টায় সার্বিক চিত্র বাংলাদেশের করোনা পরিস্থিতির। আমরা যেমনটা দেখতে পাচ্ছি, গত ২৪ ঘন্টায় নমুনা পরীক্ষা করা হয়েছে ১৭,৫২৭টি। এর মধ্যে করোনা রোগী শনাক্ত হয়েছেন ৪,০০৮। এটি কিন্তু সর্বোচ্চ সংখ্যক রোগী শনাক্ত হওয়া একদিনে, এবং মোট রোগীর সংখ্যা দাঁড়ালো ৯৮,৪৮৯ জন। গত ২৪ ঘন্টায় মৃত্যুবরণ করেছেন করোনা আক্রান্ত হয়ে ৪৩ জন এবং সুস্থ হয়েছেন গত ২৪ ঘন্টায় ১,৯২৫ জন। মোট সুস্থ হওয়া মানুষের সংখ্যা দাঁড়ালো ৩৮,১89 জন। যারা ২৪ ঘন্টায় মারা গিয়েছেন এর মধ্যে ৪৩ জন মারা গিয়েছেন, এর মধ্যে পুরুষ ২৮ এবং মহিলা হচ্ছে ১৫। ঢাকা বিভাগে কিন্তু সব থেকে বেশি মারা গিয়েছেন ২১ জন এবং চট্টগ্রাম বিভাগে ১২ জন, বাকি সারা দেশে। আমরা একটু দেখব বয়সভিত্তিক বিভাজনে। এখানে দেখা যাচ্ছে ০ থেকে ২০ বছর বয়সী মারা গিয়েছেন ২ জন, এর মধ্যে একটি শিশুও রয়েছে। ২১ থেকে ৪০ বছর বয়সী ৫ জন, ৪১ থেকে ৫০ বছর বয়সী ৪ জন, ৫১ থেকে ৭০ বছর বয়সী মারা গিয়েছেন ২১ জন এবং ৭১ থেকে ৯০ বছর বয়সী মারা গিয়েছেন ১১ জন। সুতরাং দেখা যাচ্ছে যে বয়োজ্যেষ্ঠ নাগরিক যারা রয়েছেন তাদের কিন্তু ঝুঁকি বেশি, তবে শিশুরাও মারা যাচ্ছেন। সুতরাং সকলকেই কিন্তু স্বাস্থ্যবিধি মেনে নিরাপদে থাকার আহ্বান জানিয়েছে স্বাস্থ্য অধিদপ্তর। প্রথম ৩০,০০০ হয় ৭৬ দিনের ব্যবধানে, এর পরের ৩০,০০০ হয়েছে
14 দিনের ব্যবধান, এবং পরবর্তী 30,000 সংক্রমিত হতে সময় লেগেছে মাত্র 10 দিন। অর্থাৎ সময় গড়াচ্ছে, বাড়ছে সংক্রমিত মানুষের সংখ্যা। সুতরাং স্বাস্থ্যবিধি মেনে সবাইকে নিয়ম মেনে চলতে হবে, সেই বিষয়টি প্রতিবার যেমন স্বাস্থ্য অধিদপ্তর বলেন, আজকেও কিন্তু তারা সেই একই কথা বলেছেন। এই ছিল আজকের বিশ্লেষণ। এদিকে নমুনা দিতে এসে সঠিক ঠিকানা ও মোবাইল নম্বর না দেয়ায় করোনা রোগীর হদিস মিলছে না। কেবল চট্টগ্রামেই 300-র বেশি করোনা রোগীর সন্ধান পাচ্ছে না আইন শৃঙ্খলা রক্ষা বাহিনী সহ প্রশাসন। নমুনা পরীক্ষায় পজিটিভ আসার পর লাপাত্তা হয়ে যাওয়া এসব রোগী করোনা বিস্তারে বড় ভূমিকা রাখছে বলে মনে করছেন চিকিৎসকরা। এই অবস্থায় নমুনা সংগ্রহের ক্ষেত্রে একাধিক মোবাইল নম্বর সংযুক্ত করার পাশাপাশি জাতীয় পরিচয়পত্রের কপি জমা দেয়া বাধ্যতামূলক করা হয়েছে। সাক্ষাৎ রিপোর্ট ক্যামেরায় বিস্তারিত জানাচ্ছেন কমল দে। চট্টগ্রামে গত 2.5 মাসে করোনা রোগী শনাক্ত হয়েছেন প্রায় 5,500 আর মারা গেছেন 124 জন। কিন্তু করোনা পজিটিভ হওয়া রোগীদের মধ্যে 300-র বেশি রোগীর কোনো হদিস পাচ্ছে না প্রশাসন। নগরীতে লাপাত্তা হওয়া রোগীর সংখ্যা 200-র বেশি। অনেকেই টেস্ট করতে দিচ্ছেন কিন্তু তাদের মোবাইল নাম্বারটা ভুল দিচ্ছেন অথবা মোবাইল নাম্বারটা বন্ধ করে রাখতেছেন, যে কারণে আমরা পুলিশ যখন তাদের ঠিকানা ট্রেস করতে যাই তখন আমরা আসলে ট্রেস করতে পারতেছি না। চিকিৎসকরা বলছেন যারা করোনা পজিটিভ হয়েছেন তাদের চিকিৎসার পাশাপাশি আইসোলেশন বাধ্যতামূলক। কিন্তু বিপুল সংখ্যক পজিটিভ রোগী লাপাত্তা হয়ে যাওয়ায় চট্টগ্রামে করোনা সংক্রমণের ঝুঁকির মাত্রা বেড়েই চলেছে। চিকিৎসকদের মতে বর্তমানে চট্টগ্রাম সামাজিক সংক্রমণের চূড়ান্ত পর্যায়ে অবস্থান করছে। প্রতিদিনই 150 থেকে 200 রোগীর করোনা পজিটিভ ফলাফল আসছে। আর পালিয়ে থাকা করোনা রোগীরাই বড় ধরনের ভূমিকা রাখছে সংক্রমণ বিস্তারে। কাশি নাই, তাদের সর্দি নাই, জ্বর নাই, তারা অ্যাসিমটোমেটিক ক্যারিয়ার। সো এই ধরনের রোগী যদি সোসাইটিতে ঘুরে বেড়ায় বা চলতে থাকে তাহলে এটা অবশ্যই ক্ষতিকর হবে। সিভিল সার্জনও স্বীকার করলেন পালিয়ে থাকা রোগীরা সংক্রমণ ছড়াচ্ছে। এই অবস্থায় নমুনা সংগ্রহের ক্ষেত্রে জাতীয় পরিচয়পত্র জমা দেওয়া বাধ্যতামূলক করা হয়েছে। বর্তমানে আমরা সিদ্ধান্ত নিয়েছি আমরা একাধিক মোবাইল নম্বর রাখি। নমুনা যেগুলো আমাদের বুথ আছে, বুথে আমরা বলছি তাদের সবার ভোটার আইডি কার্ড রাখার জন্য। নগরী ও জেলার 10টির বেশি স্থানে নমুনা সংগ্রহ করা হলো। সেই নমুনার পরীক্ষা করছে 4টি সরকারি এবং 2টি বেসরকারি প্রতিষ্ঠান। কমল দে, সমসংবাদ, চট্টগ্রাম। গণস্বাস্থ্য কেন্দ্রের কিট উপসর্গ নিয়ে আসা ব্যক্তিদের কোভিড শনাক্তে কার্যকর নয়। তবে যাদের এই রোগ হয়েছিল তাদের 100 জনের 70 জনকে শনাক্ত করতে সক্ষম। বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিকেল বিশ্ববিদ্যালয়ের গবেষণা দল পরীক্ষায় এই ফল পাওয়ার কথা জানিয়েছে। ফলে রোগের ব্যাপ্তি বিচার, কোভিড প্লাজমা বিতরণ, কোয়ারেন্টিনের সময় নির্ধারণ আর লকডাউনের রূপরেখা প্রণয়নে গণস্বাস্থ্য কেন্দ্রের কিট সহায়ক হতে পারে বলে মত দিয়েছে বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিকেল বিশ্ববিদ্যালয়। গণস্বাস্থ্য ফার্মাসিউটিক্যাল 12ই মে রক্ত পরীক্ষার মাধ্যমে গবেষণার জন্য 200টি অ্যান্টিবডি পরীক্ষা কিট বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিকেল বিশ্ববিদ্যালয়ের গবেষণা দলকে প্রদান করে। এর 7 দিনের মাথায় রক্তের বদলে লালা সংগ্রহের অনুরোধ জানায় গণস্বাস্থ্য। পরে লালাতে পরীক্ষার ফলাফল আশানুরূপ না হওয়ায় লালায় অ্যান্টিজেন পরীক্ষা স্থগিত রেখে শুধু অ্যান্টিবডি কিটের গবেষণা করার অনুরোধ করে তারা। ওষুধ প্রশাসন গবেষণার জন্য 1 বছর সময় দিলেও 1 মাসের মধ্যেই মূল্যায়ন রিপোর্ট দিল গবেষণা দল। গবেষণায় 509টি রক্ত নমুনা পরীক্ষা করা হয়। তাতে 100 জনে প্রথম সপ্তাহে 11 জন, দ্বিতীয় সপ্তাহে 40 জন এবং 2 সপ্তাহ পরে 70 জনের দেহে কোভিড শনাক্ত করতে সক্ষম হয় গণস্বাস্থ্যের কিট। এই কিটটি উপসর্গ নিয়ে আসা রোগীদের রোগ শনাক্তকরণে কার্যকরী নয়। তবে যে সমস্ত স্থানে প্রচলিত আরটিপিসিআর পদ্ধতি চালু নেই অথবা যাদের কোভিড উপসর্গ থাকা সত্ত্বেও আরটিপিসিআর নেগেটিভ এসেছে তাদের ক্ষেত্রে এই কিট কিছুটা সহায়ক হিসাবে ব্যবহৃত হতে পারে। আমাদের কারো প্রতি কোনো ধরনের চাপ কোনো কিছুই কিন্তু আমাদেরকে কেউ দেয় নাই কোনো দিক থেকে। তবে গণস্বাস্থ্যের কিটকে উদ্ভাবন হিসেবে মাইল ফলক বলে অভিহিত করে কার্যকর করতে এর উপর আরও কাজ করার পরামর্শ দিয়েছেন গবেষক দলের এই সদস্য। অন্যান্য যে কিটগুলি সেগুলি প্রায় 99% সেন্সিটিভিটি, স্পেসিফিসিটি। তার মানে কি 100 জন পরীক্ষা করলে 99 জনকে সে সঠিকভাবে ধরতে পারে। এই কিটটা কিন্তু মাত্র 70% ধরতে পারে। সুতরাং এই জন্যই বলছি যে এখানে অনেক ইম্প্রোভাইজেশনের জায়গা আছে। ওনারা যদি আরও কিছু কাজ করেন আমি আশাবাদী যে ওনারা হয়তো এটাকে 90 বা তারও ঊর্ধ্বে নিয়ে যেতে পারবেন। রিপোর্ট না পাওয়ায় এ নিয়ে কোনো মন্তব্য করতে রাজি হননি কিট উদ্ভাবন দলের প্রধান ডক্টর বিজন কুমার শীল।
আপনাদের একটু ওয়েট করতে হবে, রিপোর্টটা আমাদের হাতে আসুক, আমরা কথা বলবো। তবে রিপোর্টটি এরই মধ্যে ওষুধ প্রশাসনে পাঠানো হয়েছে। কিট ব্যবহার হবে কি হবে না তার সিদ্ধান্ত জানাবেন তারাই। ওমর ফারুক, সময় সংবাদ, ঢাকা। করোনা সংক্রমণ রুখতে এলাকাভিত্তিক সংক্রমণের হার বিবেচনায় কোন অঞ্চলে কতটুকু লকডাউন হবে তা চিহ্নিত করার কাজ এখনও শেষ হয়নি। কবে শেষ হবে তা এখনও নিশ্চিত নয় স্বাস্থ্য অধিদপ্তরের গঠিত টেকনিক্যাল টিম। অন্যদিকে মেয়র আতিকুল ইসলাম সাংবাদিকদের জানিয়েছেন, একসঙ্গে সব এলাকা লকডাউনে আনা সম্ভব নয়। করোনা সংক্রমণ রুখতে জোন ভিত্তিক লকডাউনের জন্য এরই মধ্যে 2 সিটি কর্পোরেশনের 45টি স্থান নির্ধারণ করেছে স্বাস্থ্য অধিদপ্তর। তবে এই এলাকাগুলোর লকডাউনের সীমানা নির্ধারণ এখনো সম্ভব হয়নি। এমন অবস্থায় 45 এলাকার বাসিন্দারা রয়েছেন উৎকণ্ঠায়। এমনি আতঙ্কে, এরপরে আপনার যে লকডাউন বা আর্থিকভাবেও আমরা একটা আতঙ্ক, যে আমরা এখন খুবই কষ্টের মধ্যে আছি। লকডাউনের ব্যাপারে এখন পর্যন্ত কোনো সিদ্ধান্ত হয় না, বা জানিও না, টেলিভিশন যেটা বলে সেটাই, কিন্তু ফাইনাল কোনো সিদ্ধান্ত দিতে আসে না। লকডাউনের স্থান নির্ধারণে কাজ করেন এটু এর প্রধান উপদেষ্টাও জানালেন সবশেষ পরিস্থিতি। কাজ করছে টিমগুলো, জানা যেত খুব শীঘ্রই, কোনো ডেট তো বলা যাচ্ছে না। এখনো কাজ চলছে, যখনই শেষ হবে আপনারা তখনই জানতে পারবেন, এখন পর্যন্ত চূড়ান্ত হয়নি। এদিকে রাজধানীর রাজাবাজার পরিদর্শনে আসেন স্থানীয় সরকার মন্ত্রী এবং উত্তর সিটি কর্পোরেশনের মেয়র। স্বাস্থ্য অধিদপ্তরের সুনির্দিষ্ট নির্দেশনা হাতে পেলেই লকডাউন বাস্তবায়ন করা হবে বলে জানান মেয়র। এটি বলা যত সহজ, বাস্তবে লকডাউন করে টোটাল সার্ভিসটা দেওয়া কিন্তু তার থেকে আরো বেশি কঠিন। সুতরাং এই কম্বিনেশনটাকে নিয়ে কিন্তু কাজ করতে হবে। মেয়র সাহেব সহ আমরা আমার স্থানীয় সরকার মন্ত্রণালয় থেকে আমরা মিটিং করব। মিটিং করে আমরা সেখানে স্পেসিফাইডলি আমরা চিহ্নিত করার চেষ্টা করব যে কীভাবে এটাকে সাকসেসফুল করা যায়। এলাকাভিত্তিক লকডাউনের অংশ হিসেবে পরীক্ষামূলকভাবে গত 9 জুন রাজধানীর পূর্ব রাজাবাজার এলাকাকে লকডাউন করেছে সরকার। সাদাত রহমতুল্লাহ, সময় সংবাদ, ঢাকা। করোনা আক্রান্তের সংখ্যা বেড়ে যাওয়ায় গাজীপুরের কালীগঞ্জ পৌরসভার 3টি ওয়ার্ডে চলছে লকডাউন। বিস্তারিত জানাতে এই মুহূর্তে শহরের শিববাড়ি এলাকায় আছেন সহকর্মী রাজিবুল হাসান। সরাসরি চলে যাচ্ছি তার কাছে। রাজীব, অধিক ঝুঁকিপূর্ণ বিবেচনায় গাজীপুরের কালীগঞ্জ পৌরসভার 3টি ওয়ার্ডকে লকডাউন ঘোষণা করেছে। আজকে 5ম দিন চলছে লকডাউনের। সেখানে কলেজ মোড় এবং বিভিন্ন পয়েন্টে যে 3টি 4, 5 এবং 6 নম্বর ওয়ার্ড, সেই ওয়ার্ডের যেসব পয়েন্ট রয়েছে অর্থাৎ প্রবেশ মুখ, সেই প্রবেশ মুখগুলোতে পুলিশ এবং আইন শৃঙ্খলা বাহিনীর সদস্যরা অবস্থান করছে। আজকে দিনব্যাপী বৃষ্টি থাকার কারণে মানুষজন এমনিতেই ঘর থেকে বের হয়নি। এছাড়া অন্যান্য যে দিন রয়েছে এই 5 দিনে মোট 28,000 টাকা ভ্রাম্যমাণ আদালতে জরিমানা করেছে। কারণ হচ্ছে যারা স্বাস্থ্যবিধি না মেনে ঘর থেকে বের হয়েছে কিংবা যে লকডাউনের অঞ্চল সেই এলাকাটি থেকে বাইরে বের হওয়ার চেষ্টা করেছে বিনা প্রয়োজনে, তাদেরকে এই জরিমানা করা হয়েছে। তবে সেখানকার নাগরিকরা আমাকে একটি বিষয় জানিয়েছে, অর্থাৎ যে যারা এই লকডাউনের যাদের বাড়ি, তারা আমাদেরকে এরকম একটি অভিযোগ করেছে যে তারা যখন বাইরে বের হয় তখন লিখিত যে একটি বিষয় নেওয়ার কথা, যে যারা আইন শৃঙ্খলা বাহিনী রয়েছে অর্থাৎ কি কারণে বের হচ্ছে কিংবা কতক্ষণ সময় বাইরে থাকবে, সেই বিষয়গুলো উপজেলা প্রশাসনের পক্ষ থেকে এখনো কার্যকর করা হয়নি। শুধুমাত্র কিছু সংখ্যক পুলিশ সদস্য অবস্থান করছে সেই পাড়া মহল্লার প্রবেশ মুখগুলোতে। আর আরেকটি বিষয় যদি জানাই, যে গাজীপুরে আপনারা জানেন যে গত 2 দিন আগে অধিক ঝুঁকিপূর্ণ বিবেচনায় রেড জোনের আওতায় একে লকডাউনের ঘোষণা দেওয়া হয়েছে গাজীপুর জেলার উপজেলাগুলোকে। কিন্তু এখনো পর্যন্ত স্থানীয় যে প্রশাসন রয়েছে তাদের সঙ্গে আমরা কথা বলেছি, সুনির্দিষ্টভাবে তাদের কাছে কোনো চিঠি আসলে সরকার থেকে বা স্বাস্থ্য মন্ত্রণালয় থেকে এখনো আসেনি। যে কারণে গাজীপুরের যে অন্যান্য জেলা রয়েছে, সে জেলার যে উপজেলাগুলো রয়েছে এবং সিটি কর্পোরেশন রয়েছে, সেই সব অঞ্চলে অধিক ঝুঁকিপূর্ণ থাকা সত্ত্বেও এখন পর্যন্ত লকডাউনের কিংবা রেড জোনের আওতায় আনা যাচ্ছে না। তবে জেলা প্রশাসক আমাদেরকে নিশ্চিত করেছে যে আজকেও তারা বৈঠক করেছে বিষয়টি নিয়ে। গাজীপুর সিটি মেয়র জাহাঙ্গীর আলম এবং জেলা প্রশাসকের পক্ষ থেকে এবং স্বাস্থ্য বিভাগ নিয়ে মিটিং করছে। অচিরেই হয়তো তারা গাজীপুর এবং সিটি কর্পোরেশনের একটি সুনির্দিষ্ট নির্দেশনা আসবে। তবে আমরা অসমর্থিত সূত্রে একটি তথ্য পেয়েছি যে আগামী শনিবার থেকে গাজীপুর সিটি কর্পোরেশন এবং জেলার কিছু উপজেলা অংশবিশেষ লকডাউন রেড জোনের আওতায় করা হবে। তো এই ছিল আমার কাছে গাজীপুর থেকে সর্বশেষ। লকডাউন ও করোনা পরিস্থিতির সবশেষ খবর জানাতে গাজীপুর থেকে যোগ দিয়েছিলেন সহকর্মী রাজিবুল হাসান। সরকার চিকিৎসা সরঞ্জাম বৃদ্ধি ও টেস্টিং সেন্টার বাড়ানো সহ সব ধরনের সম্ভাবনাকে কাজে লাগাচ্ছে বলে জানিয়েছেন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের।
তিনি নমুনা পরীক্ষা নিয়ে অসাধু চক্রের বিরুদ্ধে আইনশৃঙ্খলা রক্ষা বাহিনীকে কঠোর হওয়ারও আহ্বান জানান। দুপুরে এক ভিডিও বার্তায় তিনি একথা বলেন। এ সময় আওয়ামী লীগের সাধারণ সম্পাদক করোনা নিয়ে বিএনপির বক্তব্যের সমালোচনাও করেন। নমুনা পরীক্ষা নিয়ে একটি অসাধু চক্র সক্রিয় হয়েছে। আমি আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীকে শুরুতেই এ সকল অপপ্রয়াস কঠোর হাতে নিয়ন্ত্রণের আহ্বান জানাচ্ছি। বিএনপি সংকটের শুরু থেকে ভুল ধরিয়ে দেওয়ার নামে সরকারের অন্ধ সমালোচনা আর নেতিবাচক বক্তব্যের চর্বিত চর্বণ করে যাচ্ছে। দেশ জাতি তথা অসহায় মানুষের পাশে না দাঁড়িয়ে মিথ্যাচার আর গুজব ছড়ানোকে তারা পবিত্র দায়িত্ব হিসেবে মেনে নিয়েছে। তথ্যমন্ত্রী ডক্টর হাসান মাহমুদ বলেছেন, জোনভিত্তিক এলাকা ঘোষণা এবং লকডাউন বাস্তবায়নের বিষয়ে শিগগিরই বিভ্রান্তির অবসান হবে। দুপুরে সচিবালয়ে সাংবাদিকদের প্রশ্নের জবাবে তিনি একথা বলেন। সংক্রমিত এলাকা চিহ্নিত করলেও পূর্ব রাজাবাজার ছাড়া কোথাও লকডাউন ঘোষণা করা হয়নি বলেও জানান তথ্যমন্ত্রী। শুধুমাত্র পূর্ব রাজাবাজারে পরীক্ষামূলকভাবে লকডাউন করা হয়েছে। তাই আমি আশা করব এই ক্ষেত্রে বিভ্রান্তি নিরসন হবে এবং যেখানে লকডাউন ঘোষণা করা হবে ভবিষ্যতে যদি হয়, সেখানে কি কি করা যাবে সেগুলো নির্দেশনাও দেওয়া হবে। কুয়েতে গ্রেফতার এমপি পাপুলের বিচার দাবি করেছেন কুয়েত থেকে ফেরা ভুক্তভোগীরা। তারা বলছেন, প্রলোভন দেখিয়ে কুয়েতে নিয়ে গিয়ে নির্যাতন করত তাদের। কুয়েত সিআইডির কাছে পাপুলের বিরুদ্ধে সাক্ষ্য দিয়ে দেশে ফিরে সময় সংবাদে তথ্য জানান তারা। এদিকে পাপুলের বিরুদ্ধে মানব পাচার, অর্থ পাচার, অবৈধ সম্পদ অর্জন সহ বেশ কিছু গুরুত্বপূর্ণ তথ্য পেয়েছে বাংলাদেশের সিআইডি। দুদক তদন্ত করছে বলে জানিয়েছেন আইনজীবীরা। মানব পাচার ও অর্থ পাচারের অভিযোগে ৬ জন কুয়েতে গ্রেফতার করা হয় লক্ষ্মীপুর ২ আসনের স্বতন্ত্র সংসদ সদস্য কাজী শহীদুল ইসলাম পাপুল। গ্রেফতারের পর রিমান্ডে বেরিয়ে আসে নানা তথ্য। ইতিমধ্যে পাপুলের বিরুদ্ধে সাক্ষ্য দিয়েছেন ১১ প্রবাসী বাংলাদেশি, সেখানেও উঠে আসে নানা তথ্য। সাক্ষ্য শেষে দেশে ফিরে ২ জন ভুক্তভোগী জানান, প্রলোভন দেখিয়ে কুয়েত নিয়ে গিয়ে নির্যাতন করত পাপুলের লোকজন। দাবি করেন এমপি পাপুলের বিচার। ওখানে যাই আমাকে ডিউটি করাইছে 16 ঘন্টা, বেতন দিচ্ছে 100 টাকা। যদি বলি যে আমি এই ডিউটি করবো না, আমাকে অন্য জায়গায় ডিউটি দেন, তাহলে এই মারধর করতো। দাবি আমাকে টাকাটা যেন আমরা পাই আর এর যেন উপযুক্ত সাজা হয়। বাংলাদেশ সরকারের কাছে আমরা কি এটাই হবে, বুঝছেন? হ্যাঁ, আমরা তার উপযুক্ত শাস্তি চাই এ ব্যাপারে। তার কোনো শ্রমিক এভাবে হয়। পাপুলের বিরুদ্ধে মানব পাচার ও অর্থ পাচারের বিষয়ে গুরুত্বপূর্ণ তথ্য পেয়েছে দেশের সিআইডি। ইতিমধ্যে এমপি পাপুল, তার স্ত্রী সহ পরিবারের কয়েকজনের ব্যক্তিগত নথিপত্র তলব করা হয়েছে। কুয়েতের আদালতে যদি এটা সাকসেসফুল প্রসিকিউশন হয়, অপরাধ যদি প্রমাণিত হয় এবং ওখানে যদি সাজাপ্রাপ্ত হয় এবং অনন্য 2 বছর হয় মরাল টার্পিটিউডের কারণে, এবং সেই আদালতের রায় এর জন্য বাংলাদেশে তার সংসদ সদস্যপদ খারিজ হবে কিনা এই ব্যাপারে পরিষ্কার কোনো কিছু আমাদের সংবিধানে নাই। এদিকে মানব ও অর্থ পাচারের সহযোগী হিসেবে দেশটির 2 সরকারি কর্মকর্তা সহ 3 জনকে ঘুষ দেওয়ার কথা স্বীকার করেছে পাপুল। আবারও করোনা প্রসঙ্গ। করোনা সংকটাপন্নদের জন্য কার্যকর দাবি করা ডেক্সামেথাসন ওষুধ পরীক্ষামূলকভাবে দেশেও প্রয়োগ করা যেতে পারে বলে মত দিয়েছেন বিশেষজ্ঞ চিকিৎসকরা। তারা বলছেন, করোনা চিকিৎসায় প্রণীত গাইডলাইনে সরাসরি উল্লেখ না থাকলেও স্টেরয়েড ব্যবহারের নির্দেশনা অনুযায়ী এ ওষুধ প্রয়োগে কোনো বাধা নেই। তবে পার্শ্ব প্রতিক্রিয়া থাকায় শুধুমাত্র চিকিৎসকের পরামর্শ অনুযায়ী সংকটাপন্ন 3 শ্রেণীর রোগীদের জন্য তা ব্যবহারের পক্ষে মত দেন বিশেষজ্ঞরা। আজহার লিমনের রিপোর্ট। করোনা ভাইরাস প্রধানত ফুসফুস ও রক্তনালীতে সংক্রমণ ঘটায়। এ ভাইরাস প্রতিরোধে রক্তের শ্বেতকণিকা সহ বিভিন্ন অ্যান্টিবডি যখন সংক্রমণস্থলে আসতে থাকে, তখন রক্ত জমাট বাধা সহ নানা প্রদাহে ক্ষতির মুখে পড়ে ফুসফুস। চিকিৎসকরা বলছেন, ঠিক এই জায়গাটিতেই কাজ করে স্টেরয়েড ডেক্সামেথাসন। সম্প্রতি ব্রিটেনের একদল গবেষক করোনায় সংকটাপন্নদের উপর এ ওষুধ প্রয়োগে সফলতার দাবি করেছেন। বাংলাদেশে যখন লাফিয়ে লাফিয়ে বাড়ছে করোনায় মৃতের সংখ্যা, তখন কতটা আশা জাগা নেওয়া হতে পারে এই ওষুধ? 1960 সাল থেকে এটা ব্যবহার হয়ে আসছে। আমরা নানাবিধ কারণে আমরা ব্যবহার করছি। এটা কিন্তু প্রদাহ প্রশমনকারী ওষুধ। প্রায় 20 থেকে 25% মৃত্যুর হার কমিয়ে দিয়েছে। অবশ্যই একটা খুশির খবর। করোনা ভাইরাসের চিকিৎসায় জাতীয় নির্দেশিকায় সরাসরি ডেক্সামেথাসনের কথা উল্লেখ নেই, তবে উল্লেখ আছে স্টেরয়েড ব্যবহারের কথা। বিশেষজ্ঞরা বলছেন,
নানা রোগে সংকটাপন্ন রোগীদের উপর প্রয়োগের দীর্ঘ ইতিহাস থাকায় করোনা সংকটাপন্নদের উপর ব্যবহারেও কোনো বাধা নেই। বাংলাদেশেও বহুল ব্যবহৃত এবং অত্যন্ত কম দামি একটা ওষুধ, খুবই কম। আমাদের যে ন্যাশনাল গাইডলাইন আছে সেটাতে যুক্ত করে অন্তত আমাদের যারা বড় বড় চিকিৎসক আছেন তাদের তত্ত্বাবধানে এইটা দ্রুত ব্যবহার করা দরকার। তবে ভয়ও আছে, মৃদু উপসর্গে ব্যবহার কিংবা অতিরিক্ত ডোজে ডেকে আনতে পারে ভয়ানক বিপদ। 3টি ক্ষেত্রে যারা হাসপাতালে ভর্তি থাকবে, যারা ভেন্টিলেটর সাপোর্ট থাকবে এবং হাসপাতালে ভর্তি অবস্থায় যারা অক্সিজেন থেরাপি পাচ্ছে তাদের ক্ষেত্রে চিকিৎসকের পরামর্শ অনুযায়ী তাদেরকে দিতে হবে। করোনা ভাইরাসে যারা মাইল্ড সিমটমের রোগী তাদেরকে দেওয়া যাবে না। তার ফলে হবে কি আমাদের যে শরীরের প্রতিরোধ ক্ষমতা সেটাকে প্রথমেই কমিয়ে দেবে, ভাইরাস লোড বাড়িয়ে দিবে, তখন কিন্তু সে মৃদু সংক্রমণের রোগী খারাপ হয়ে যেতে পারে। অতিরিক্ত দিলেও কিন্তু নানাবিধ অনেক কিছু, যেমন ডায়াবেটিস যাদের আছে ডায়াবেটিসের মাত্রা বাড়িয়ে দিতে পারে, তাদের ইনফেকশন থাকলে অন্যান্য ইনফেকশনের মাত্রা বাড়িয়ে দিতে পারে। প্রথম শনাক্তের 3.5 মাসের মাথায় দেশে করোনা সংক্রমণ রেখা ঊর্ধ্বমুখী রয়েছে। এর মধ্যে মৃতের সংখ্যা অতিক্রম করেছে 12 শতকের ঘর। আজহার লিমন, সময় সংবাদ, ঢাকা। দেশের বিভিন্ন হাসপাতালে ক্রমে বাড়ছে করোনা আক্রান্ত রোগীর মৃত্যু। এমন মারাত্মক পরিস্থিতির মধ্যেও মৃত্যুহার শূন্য বরগুনায় জেনারেল হাসপাতালে। করোনা ইউনিটের দায়িত্বরত চিকিৎসকরা বলছেন, গুরুতর কোভিড-19 পজিটিভ রোগীদের অক্সিজেন ও প্রোনিং পদ্ধতির মাধ্যমে নিয়মিত সেবা দিয়েই এসেছে সফলতা। বিস্তারিত জানাচ্ছেন নেমে আজিম, ক্যামেরায় ছিলেন রিপন মালি। জাতীয় সঞ্চয় অধিদপ্তরে কর্মরত শহীদুল্লাহ মানসিকভাবে ভেঙে পড়েন যখন জানতে পারেন তিনি করোনা আক্রান্ত। উৎকণ্ঠা নিয়ে ভর্তি হন বরগুনা জেনারেল হাসপাতালের করোনা ইউনিটে। তখন চিকিৎসক কামরুল আজাদি একমাত্র ভরসা এ হাসপাতালের করোনা ইউনিটে। তিনি ও তার সহযোগীদের অক্লান্ত পরিশ্রমে দ্রুত সুস্থ হন শহীদুল্লাহ। 3-4 জন ডাক্তার ছিল যারা ওইখানে দায়িত্বে ছিল, ওনারা সবসময় আসতো, এসে আমাদের সাথে সরাসরি কথা বলতো এবং কোনো সমস্যা হলে। এ হাসপাতাল থেকে এখন পর্যন্ত কোভিড-19 পজিটিভ 42 জন সুস্থ হয়ে বাড়ি ফিরেছেন। আরও আসার কথা হলো এখনও মারা যাননি কোনো করোনা রোগী। এজন্য চিকিৎসক ও নার্সদের আন্তরিকতার প্রশংসা করলেন কোভিড জয়ীরা। ডাক্তারদের আন্তরিকতা আছে, তারা একবার আসতো, অনেক সময় দুইবারও, রাত্রেও একবার আসতো, সকালেও একবার আসতো। আমি এবং আমার ওয়াইফ দুইজনই এই হসপিটালে ছিলাম, তো আমাদের সার্বক্ষণিক আর কি ওনারা সেবা দিছে। করোনা ইউনিটের দায়িত্বরত চিকিৎসকরা বলছেন, গুরুতর করোনা রোগীদের অক্সিজেন ও প্রোনিং পদ্ধতির মাধ্যমে নিয়মিত সেবা দিয়েই এ সফলতা এসেছে। আর বাড়তি সুবিধা পাওয়া গেছে হাসপাতালের 7 তলার ভবনটি করোনা ইউনিট হিসেবে ঘোষণা করায়। স্পেসের কারণে আমরা রোগীগুলোকে, পজিটিভ রোগীগুলোকে রেড জোনের মধ্যে আবার আলাদা আলাদা রুমে রাখতে পেরেছি, যার কারণে একটা পজিটিভ দিক। নানা সীমাবদ্ধতা সত্ত্বেও করোনা চিকিৎসায় সফলতা ধরে রাখতে সব ধরনের সহায়তার আশ্বাস জেলা স্বাস্থ্য বিভাগের। এখানে হাই ফ্লো অক্সিজেন ক্যানুলা নাই, সেন্ট্রাল অক্সিজেন সাপ্লাই সিস্টেম নাই। আমরা এই লক্ষ্যে কাজ করতেছি যেন শীঘ্রই আমরা এগুলি সংগ্রহ করতে পারি। বরগুনা জেনারেল হাসপাতালে এ পর্যন্ত আইসোলেশনে নেওয়া হয় 207 জনকে, যার মধ্যে 53 জন করোনা আক্রান্ত ছিলেন। বর্তমানে চিকিৎসাধীন 11 জন। শুরুতে করোনা ইউনিটে মাত্র 1 জন চিকিৎসক থাকলেও গত মাসে যুক্ত হয়েছে আরও 16 জন। এম এ আজিম, সময় সংবাদ, বরগুনা। চলতি মাসে চালু হচ্ছে না মহাখালীতে ঢাকা উত্তর সিটি কর্পোরেশনের মার্কেটে নির্মিত কোভিড হাসপাতাল। এতে কর্মহীন হয়ে পড়েছেন এখানকার 87 জন চিকিৎসক। তবে সংশ্লিষ্টরা বলছেন, সর্বোচ্চ সুবিধা নিশ্চিত করতেই একটু সময় নিচ্ছেন তারা। রাশেদ লিমনের রিপোর্ট। চলছে দিনরাত ঠুকঠাক, একে একে তৈরি হচ্ছে কাচের ঘেরা আইসিইউ। রাজধানীর মহাখালীর উত্তর সিটি কর্পোরেশনের মার্কেট ধীরে ধীরে রূপ নিচ্ছে হাসপাতালে। পরিকল্পনা অনুযায়ী প্রথম থেকে 5ম তলা পর্যন্ত হচ্ছে 1000 শয্যার আইসোলেশন সেন্টার, 6 তলায় হবে 250 শয্যার হাসপাতাল, থাকবে 50টি আইসিইউ বেড। 250 বেডের একটা ফ্রন্ট লাইনার্স হসপিটাল হচ্ছে। 1 তলা থেকে 5 তলা পর্যন্ত এটা আর্ম ফোর্সেস ডিভিশনকে দেওয়া হয়েছে আইসোলেশন সেন্টার হিসেবে। সেখানে আমাদের যে হেলথ ইঞ্জিনিয়ারিং ডিপার্টমেন্ট আছে তারা সেটার প্রাথমিক কাজ সম্পন্ন করেছে। আইসোলেশন সেন্টারটি থাকবে আর্ম ফোর্সেস ডিভিশনের আওতায়, তাই তাদের চাহিদা মোতাবেক রাখা হচ্ছে সর্বাধুনিক সুবিধা। আর বিশ্ব ব্যাংকের সহায়তায় হাসপাতালটি হতে যাচ্ছে ফ্রন্টলাইনারদের জন্য প্রথম হাসপাতাল। যে রিসোর্সগুলো আছে সেই রিসোর্সগুলো
আর্ম ফোর্সেস ডিভিশন যেটা পারবে সেটা তারা কতটুকু পারবে এবং স্বাস্থ্য অধিদপ্তর থেকে কতটুকু দরকার বা স্বাস্থ্য মন্ত্রণালয় থেকে কতটুকু দরকার সেইটা ব্যাপারে তারা যে পত্রালাপ করছে এবং সেটা যদি সমাধান হয়ে যায় তাহলে এটা তারা খুব তাড়াতাড়ি শুরু করতে পারবে। হাসপাতালটি চালুর আগে নিয়োগ হওয়া চিকিৎসকদের নিয়ে টেলিমেডিসিন সেবা দেওয়ার পরিকল্পনা নিয়েছে স্বাস্থ্য অধিদপ্তর। রাশেদ লিমন, সময় সংবাদ, ঢাকা। কুয়েত থেকে দেশে আসা 89 যাত্রীর মধ্যে 73 জনকে প্রাতিষ্ঠানিক কোয়ারেন্টিনে নেওয়া হয়েছে। বাকি 16 জনকে হোম কোয়ারেন্টিনে থাকার পরামর্শ দেওয়া হয়। বিমান কর্তৃপক্ষ জানায়, করোনা মুক্তির সনদ ছাড়া দেশে আসা এসব যাত্রীকেই বাধ্যতামূলক কোয়ারেন্টিনে করা হবে। দীর্ঘ 86 দিন পর নিষেধাজ্ঞা উঠে যাওয়ায় আন্তর্জাতিক রুটে বিমান চলাচল শুরু হয় মঙ্গলবার থেকে। এরই ধারাবাহিকতায় বুধবার রাতে কুয়েত থেকে কাতার এয়ারওয়েজের একটি ফ্লাইটে দেশে আসেন 89 জন যাত্রী। কাতার এয়ারলাইন্সে কাতারে নামছি, কাতার দিয়া আবার বাংলাদেশ। রাত্র 2টায় আমরা বাংলাদেশে এয়ারপোর্টে গেছি। আপনাদের এখানে বসেই থাকতে হবে, আপনারা কোয়ারেন্টাইন ছাড়া আপনারা বাড়ি যেতে পারবেন। যাত্রীরা জানান, কুয়েত ও কাতার এয়ারপোর্টে কেবল তাপমাত্রা মেপেই ছেড়ে দেওয়া হয়েছে তাদের। সময় স্বল্পতার কারণে করোনা মুক্তির সনদ আনাও সম্ভব হয়নি। টিকিট পাওয়ার পরে একদিন সময় পেয়েছি, তার ভিতরে সার্টিফিকেট তো আর নিয়ে আসা যায় না। আর আমরা জানতাম না যে হঠাৎ করে টিকিট পাবো। করোনা মাপতে থার্মোমিটার দিয়া, ডিজিটাল থার্মোমিটার দিয়া, আর আপনার কাতারেও মাপতে। আপনার স্বাস্থ্য পরীক্ষা করা নাই, মেডিকেল করা হয় নাই। বিমান কর্তৃপক্ষ জানান, স্বাস্থ্য বিভাগের তত্ত্বাবধানে হজ ক্যাম্পে কোয়ারেন্টিনে থাকবেন যাত্রীরা। করোনা নেগেটিভ সার্টিফিকেট থাকলে তারা বাসায় কোয়ারেন্টাইন যাবে, আর না থাকলে হলো প্রাতিষ্ঠানিক কোয়ারেন্টাইন যাবে। তবে 73 জনের কোনো সার্টিফিকেট ছিল না, জন্য তারা প্রাতিষ্ঠানিক কোয়ারেন্টাইনে গিয়েছে। এই নিয়ম ফলো করেই এই কোয়ারেন্টাইনের সিদ্ধান্ত নেয় আমাদের স্বাস্থ্যের কর্মকর্তারা। নিষেধাজ্ঞা উঠে যাবার পর লন্ডন ও কাতারের ফ্লাইট চলাচল শুরু হয়েছে। তবে বিভিন্ন দেশের সঙ্গে বিশেষ ফ্লাইট চালু রয়েছে বলে জানিয়েছেন কর্তৃপক্ষ। মিজানুর রহমান খবির, সময় সংবাদ, ঢাকা। করোনা পরিস্থিতি স্বাভাবিক না হওয়া পর্যন্ত বন্ধ থাকবে পাসপোর্টের নতুন করে সকল আবেদন প্রক্রিয়া। তবে বর্তমান সময়ে শুধুমাত্র নবায়ন কাজ চালু রেখেছে পাসপোর্ট অফিস। মহাপরিচালক বলছেন, জরুরি প্রয়োজনে গ্রাহকদের সেবা দিতে প্রস্তুত পাসপোর্ট অধিদপ্তর। যদিও সাধারণ মানুষ বলছে 6 মাসেরও বেশি সময় ধরে ঘুরে মিলছে না পাসপোর্ট। আর এই সুযোগে আবারও সক্রিয় হয়ে উঠেছে পাসপোর্ট অধিদপ্তর ঘিরে থাকা দালাল চক্র। মিজানুর রহমানের ক্যামেরায় সাদাত রহমতুল্লাহর রিপোর্ট। অফিসটা যেন ভবনের বাইরে, ভেতর থেকে SMS এর অজুহাতে 6 মাস ঝুলিয়ে রাখা হলেও বাইরে 1000-2000 টাকা দিলেই মিলছে পাসপোর্ট। এখনো পাসপোর্ট হয় না, বলে কি মেসেজ আসবে, তারপরে মেসেজ কবে আসবে? 6 মাস হয়ে গেলে এখনো কোনো মেসেজ আসে না। এটা যদি 1500 টাকা উনি খরচ করে তাহলে কালকে অফিস বানাই দিব। আমি বাইরের দালাল, আমি তো ঢুকতে পারি না, তাহলে আমি অফিসের লোক ধরে কাজ করি। তাহলে এই ভদ্রমহিলা স্লিপটা যদি দেয়, ওরা টাকাটা খেয়ে বইটা প্রিন্ট করে দিতেছে। করোনা স্বাস্থ্য ঝুঁকি বিবেচনায় পাসপোর্ট অধিদপ্তর ই পাসপোর্ট সহ সকল কার্যক্রম বন্ধ রেখেছে। তবে জরুরি বিবেচনায় শুধু পাসপোর্টের নবায়ন কাজ চালু রেখেছে কর্তৃপক্ষ। আর এই সুযোগে আবারও সক্রিয় দালাল চক্র। অভিযোগ আছে আইন শৃঙ্খলা বাহিনীর বিরুদ্ধেও। পাসপোর্ট ডেলিভারি দেয় না 6 মাস 7 মাস, একটা লোক কি করবো বলেন? না না না, তোর আমরা এখানে ডিউটি করি, আমরা তো এখানে কোনো ইয়ে নেই। পাসপোর্ট নিয়ে সাধারণ মানুষের দুর্ভোগ পুরনো। করোনার দুঃসময় এসে নতুন করে দালালের দৌরত্বে সাধারণ মানুষ সেবা পেতে কিছুটা হলেও বিপাকে পড়েছেন। গুনতে হচ্ছে বাড়তি অর্থ। ছুটিতে দেশে আসা প্রবাসীরা করোনা আটকে পড়লেও ফ্লাইট চালু হলে আবারও ফিরবেন কর্মস্থলে। তাদেরও দুর্ভোগের শেষ নেই। ফ্লাইট চালু হইলে আমি যাবো, যদি পাসপোর্ট হয়, যদি ফ্লাইট চালু হয় তাহলে আমি যাইতে পারবো। পাসপোর্টের ডেট চলে গেছে, কিন্তু পাসপোর্ট বানাতে দিয়েছি, পাসপোর্ট পাইতেছি না। গ্রাহক ভোগান্তি কমানোর আশ্বাস দিয়ে পাসপোর্ট অধিদপ্তর বলছে, প্রতিদিন 20,000-এর বেশি প্রিন্ট হওয়ার সক্ষমতা থাকা মেশিনে করোনার কারণে নানা সংকটে প্রিন্ট হচ্ছে 6 থেকে 7,000 কপি। আঙ্গুলের ছাপ দেওয়া, ছবি তোলা এবং চোখের আইরিশের ইমেজ নেওয়া, এই কাজগুলো আমরা এখনো সম্ভাব্য স্বাস্থ্য ঝুঁকি বিবেচনায় বন্ধ রেখেছি। এটা আমরা তখনই ওপেন করব যখন দেখবো আমাদের পরিস্থিতি স্বাভাবিক হয়ে যাচ্ছে। সামগ্রিকভাবে এটা শুধু আমাদের জন্য না, যেহেতু এটা বৈশ্বিক একটা সমস্যা, এই পরিস্থিতির জন্য কার্যক্রম কিছু না কিছু তো ব্যাহত হবে। গত মার্চের আগ থেকে বর্তমান সময় পর্যন্ত প্রায় 2.5 লাখ পাসপোর্ট আটকে আছে। তবে এর মধ্যে প্রবাসী কর্মীদের জরুরি ভিত্তিতে প্রায় 30,000 পাসপোর্ট দেওয়া হয়েছে। সাদাত রহমতুল্লাহ, সময় সংবাদ, ঢাকা। করোনা মহামারীতে স্বাস্থ্য বীমার আওতায় আসছে ঢাকা বিশ্ববিদ্যালয়ের প্রায় 40,000 শিক্ষার্থী। শিক্ষার্থীদের স্বাস্থ্য সুরক্ষায় এ বীমা গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে বলে দাবি বিশ্ববিদ্যালয়ের উপাচার্যের। এমন উদ্যোগকে স্বাগত জানিয়েছে সাধারণ শিক্ষার্থীরা। আর ন্যূনতম প্রিমিয়াম সহ
দ্রুত বীমা কার্যকরের দাবি ছাত্র সংগঠনগুলোর। মার্জিয়া মুমুর রিপোর্ট। দেশে করোনা ভাইরাসের আশঙ্কাজনক সংক্রমণে কঠিন হয়ে পড়েছে চিকিৎসা সেবা পাওয়া। এখন পর্যন্ত করোনায় আক্রান্ত হয়েছে ঢাকা বিশ্ববিদ্যালয়ের প্রায় ৩০ জন শিক্ষার্থী। এসব প্রেক্ষিত বিবেচনায় মহামারীর এমন সময়ে সকল শিক্ষার্থীর জন্য স্বাস্থ্য বীমা চালুর উদ্যোগ নিয়েছে ঢাকা বিশ্ববিদ্যালয় প্রশাসন। এই উদ্যোগকে স্বাগত জানাচ্ছেন শিক্ষার্থীরা। বিশ্ববিদ্যালয়ের একজন শিক্ষার্থী হিসেবে নিঃসন্দেহে এটা অত্যন্ত ভালো একটা উদ্যোগ নেওয়া হচ্ছে। একটা মিনিমাম প্রিমিয়ামের মাধ্যমে হাসপাতালগুলোতে যদি আমরা একটা ভালো চিকিৎসা সেবা পেয়ে যাই, সেটি স্বাস্থ্যগত দিক থেকে আমাদের জন্যই অনেক বেশি লাভজনক। মোর দেন 75% শিক্ষার্থী কিন্তু গ্রামীণ মধ্যবিত্ত এবং নিম্ন মধ্যবিত্ত পরিবার থেকে উঠে আসা। খুবই আনন্দিত হব যদি এই সুযোগটা ঢাকা বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীদের দেওয়া হয়। স্বাস্থ্য বীমার উদ্যোগ নেওয়া হয়েছে, সেটি আমি মনে করি খুবই প্রশংসনীয় সময়োপযোগী একটি সিদ্ধান্ত। স্বাগত জানিয়েছে বিশ্ববিদ্যালয়ের ছাত্র সংগঠনগুলো। তবে তারা বলছেন বিমার প্রিমিয়াম হতে হবে ন্যূনতম। বিশ্ববিদ্যালয়ের প্রশাসনকে আহ্বান জানাবো দ্রুততম সময়ের মধ্যেই যেন এই প্রক্রিয়া সম্পন্ন করা হয়। কেবল স্বাস্থ্য বীমা না, বরং মেডিকেল সেন্টারের আধুনিকায়নটা দরকার। মহামারীকালীন সময়ে যে গবেষণাগুলো করছি আমরা, সেখানেও যেন কোনো ধরনের অর্থের অভাব না হয়। যেহেতু করোনা সংকট, অতি দ্রুত এই উদ্যোগটা কার্যকর করা হয়। বিমার আওতায় খুবই স্বল্প অঙ্কের প্রিমিয়াম দিয়ে শিক্ষার্থীরা করোনাকালীন সময়ে বিভিন্ন হাসপাতালে চিকিৎসা সেবা নিতে পারবে সহজেই। দেয়া হবে স্বাস্থ্য সচেতনতামূলক পরামর্শ। তাদেরকে অনেক সময় চিন্তা করতে হয় এবং স্বাস্থ্য সেবা নেওয়া থেকে অনেক সময় বিরত থাকতে হয়। কাঙ্ক্ষিত যে ট্রিটমেন্ট পাওয়া থেকে কিন্তু বঞ্চিত হবে না এবং সেই ব্যবস্থাটা করা যাবে। বিশ্ববিদ্যালয়ের উপাচার্য বলছেন, শিক্ষার্থীদের কথা বিবেচনায় নিয়েই এই উদ্যোগ নেওয়া হয়েছে। পর্যায়ক্রমে সকল পাবলিক বিশ্ববিদ্যালয়ে এ ধরনের উদ্যোগ নেওয়া হবে বলেও আশা তার। আমরা ঢাকা বিশ্ববিদ্যালয়ের সকল শিক্ষার্থীকে, সকল বিভাগ, সকল ইনস্টিটিউটের সকল শিক্ষার্থীকে স্বাস্থ্য বীমার আওতায় আনব। আমাদের একটি লক্ষ্য যে ন্যূনতম প্রিমিয়ামে সর্বোচ্চ স্বাস্থ্য সেবা পাওয়ার। এর আগে ঢাকা বিশ্ববিদ্যালয়ের 2টি বিভাগে আলাদা করে বীমা চালু হলেও এবারই প্রথম কেন্দ্রীয় বীমার আওতায় আসছে বিশ্ববিদ্যালয়ের সকল শিক্ষার্থী। মার্জিয়া মুমু, সময় সংবাদ, ঢাকা। করোনা মহামারীতে মন্দার মধ্যেও ব্যাংকের মুনাফা ধরে রাখতে কর্মীদের বেতন সহ ব্যয় কমানোর সুপারিশ করেছে উদ্যোক্তাদের সংগঠন বিএবি। সংগঠনটির চেয়ারম্যান বিষয়টি কেন্দ্রীয় ব্যাংকের গভর্নরকে অবহিত করেছেন। সিটি এক্সিম সহ কয়েকটি ব্যাংক এরই মধ্যে 10 থেকে 15% পর্যন্ত কমিয়েছে কর্মীদের বেতন। যদিও বাংলাদেশ ব্যাংকের সাবেক গভর্নর সালেহুদ্দিন আহমেদ বলছেন, ব্যাংকগুলোর মুনাফার চিন্তা বাদ দেওয়া উচিত। হরিপদ সাহার রিপোর্ট। সম্প্রতি মাসে 40,000 টাকার বেশি পাওয়া কর্মীদের বেতন 15% পর্যন্ত কমানো সহ 13 দফা সুপারিশ করে বেসরকারি ব্যাংকের ব্যবস্থাপনা পরিচালক ও চেয়ারম্যানদের চিঠি পাঠায় বিএবি, যেখানে সব ধরনের নিয়োগ, ট্রেনিং, বিদেশ সফর, স্থায়ী সম্পদ কেনা বন্ধ রাখা, নতুন শাখা উপশাখা না খোলা, সফটওয়্যার ও হার্ডওয়্যার কেনা সীমিত রাখা, এমনকি সব ধরনের বিজ্ঞাপন খরচ এড়িয়ে চলারও পরামর্শ দেয়া হয়। ব্যাংক খাতের আয় সংকুচিত হয়েছে, তাই টিকে থাকতেই 2021 সালের ডিসেম্বর পর্যন্ত এসব ব্যবস্থা নেওয়া উচিত বলে মনে করেন বিএবি চেয়ারম্যান। যে সংকটকালীন অবস্থা চলতেছে অর্থনীতির, আমরা দেখতেছি যে ব্যাংকগুলি, প্রত্যেকটা ব্যাংকই তাদের ইন্ডেক্স গুলি কমে যাচ্ছে, প্রফিট ইন্ডেক্স যেগুলি সেগুলি কমে যাচ্ছে। এই অবস্থায় ব্যাংকে বাঁচিয়ে রাখতে হলে আমরা কি করতে হবে? শুধু ওভারহেড কস্ট কমিয়ে জাস্ট একটা পর্যালোচনার আকারে আমরা লিখে দিয়েছি। মাননীয় গভর্নর সাহেব আমাকে একটা কথা বারবারই বলছে যে নিম্ন আয়ের যারা আছে 40,000 পর্যন্ত, ওদের বেতন কাটা গেলে ওরা চলবে কি করে? তাহলে স্যার আপনি যা বলেন আমরা সেটাই করবো, আর আমরা তো অমানবিক নই। বিএবির সুপারিশ পাওয়ার আগেই বেতন কমিয়েছে বেসরকারি সিটি ব্যাংক। ব্যবসা কমে যাওয়ায় সাময়িক পদক্ষেপ নিতে বাধ্য হওয়ার কথা বলছে ব্যাংকটি। অপারেটিং প্রফিট 25% পড়ে গেছে। ব্যাংকের কস্ট টু ইনকাম রেশিও, আয়ের সঙ্গে ব্যয়ের অনুপাত গত বছরের 55% থেকে বেড়ে 66.4% হয়ে গেছে। মার্চ, এপ্রিল, মে মাসে নতুন ব্যবসার কার্ভ ঋণাত্মক হয়ে গেছে। করোনাকালে অর্থনীতি পুনরুদ্ধারে প্রণোদনা প্যাকেজ বাস্তবায়ন সহ গুরুত্বপূর্ণ ভূমিকা থাকবে ব্যাংকারদের। তাই কর্মীদের বেতন কমানোর বিপক্ষে মত দেন সাবেক এ গভর্নর। ব্যাংকে শুধু পরিচালন ব্যয় এবং কর্পোরেট ট্যাক্স দেওয়ার খরচ যেটা যদি থাকে সেটাই যথেষ্ট। যে কার্যক্রম করবে তাতে আমার মনে হয় তাদের অপারেশনাল কস্ট এবং ট্যাক্সের টাকা উঠে যাবে। অথবা বেতন কমানো, কর্মকর্তাদের বেতন কমানোর কোনো উদ্যোগ নেওয়া সঠিক হবে না। বাংলাদেশ ব্যাংকের তথ্য মতে দেশের বেসরকারি ব্যাংকগুলোতে কাজ করছেন 1,09,000-এর বেশি কর্মী। হরিপদ সাহা, সময় সংবাদ, ঢাকা। ধান থেকে চাল তৈরি সহ ক্রেতা পর্যন্ত পৌঁছানোর প্রতি ধাপেই বাড়ছে দাম।
তারপরও এই ভরা মৌসুমে প্রতি কেজিতে 6.5 টাকা বেশি দাম দিয়ে চাল কিনতে হচ্ছে ক্রেতাদের। পাইকারদের অজুহাত, করোনা মহামারীর মধ্যে হঠাৎ সরবরাহ কমিয়ে দিয়েছে মিলাররা, আর খুচরা বিক্রেতারা দুষছেন পাইকারদের। শুভ খানের রিপোর্ট। এক মণ ধানের বর্তমান বাজার দর 1000 টাকা, অর্থাৎ প্রতি কেজির দাম পড়ছে 25 টাকা। মিল মালিকদের মতে এই ধান থেকে চাল পাওয়া যাবে 24 কেজির মতো। সেই হিসাবে প্রতি কেজি চালের দাম পড়েছে 41 টাকা 50 পয়সা। প্রতি কেজি চাল তৈরিতে খরচ 2 টাকা, মোট 43 টাকা 50 পয়সা উৎপাদন খরচের চাল মিলগেটে বিক্রি হচ্ছে 50 টাকায়। এই বছর যেটা হচ্ছে তাতে আমাদেরকে বাজার থেকে অনেক উচ্চ মূল্যে ধান কিনতে হচ্ছে। তো প্রত্যেকটা খরচই কিন্তু বাড়ছে, কিন্তু আমি মনে করি সেই হিসাবে চালের দামটা কিন্তু ওই পরিমাণ বাড়েনি। যদি 1000 টাকা হয় সেই ক্ষেত্রেও তো রেটটা 45 থেকে 46 টাকা পড়ে। 49 টাকা 50 পয়সা বা 49 টাকা 50 টাকা এরকম রেটটা তো আসে না। মিলগেট থেকে ঢাকা পর্যন্ত পরিবহন খরচ প্রতি কেজিতে 1.5 টাকা। আড়তদারি ও ঘর ভাড়া 50 পয়সা রেখে পাইকারি বাজারে প্রতি কেজি চিকন চাল বিক্রি হচ্ছে 52 থেকে 53 টাকায়। পরিবহন খরচ ও লাভ হিসাবে 4 টাকা পর্যন্ত রাখেন খুচরা দোকানিরা। এরপরও আরো 3 থেকে 4 টাকা বেশি দিয়ে কিনতে হয় ভোক্তাকে। ওনারা বলে যে সরকার বেশি রেট দিয়ে কিনছে, ধানের দাম বেশি, এই জন্য নাকি দাম বেশি। পাইকারি বাজার ওনারাই বলতে পারবে, যেহেতু বড় মৌসুম, এখন তো চালের দাম কম থাকার কথা। হাত বদলের প্রতি পর্যায়ে লাভ রাখার পরও অযৌক্তিকভাবে দাম বাড়ানো হয় বলে মনে করেন কৃষি অর্থনীতিবিদরা। তাই চালের দাম নির্ধারণ করে দেওয়ার পরামর্শ তাদের। দাম নির্ধারণের ক্ষেত্রে আমরা যদি উৎপাদন খরচ এবং তার সাথে মুনাফা সংযুক্ত করে যদি ফ্লোর প্রাইস, সিলিং প্রাইসটা নির্ধারণ করতে পারি, তাহলে হয়তো ভোক্তারা সুবিধা লাভ করতে পারবেন। করোনাকালীন মিলগেটে নজরদারি না বাড়ালে চালের দাম লাগামহীন বাড়ার আশঙ্কা করছেন পাইকাররা। শুভ খান, সময় সংবাদ, ঢাকা। এ পর্যায়ে শীর্ষ সংবাদ জানিয়ে দিচ্ছে আরেকবার। নমুনা পরীক্ষার সঙ্গে দেশে পাল্লা দিয়ে বাড়ছে শনাক্তের হার। রেকর্ড 4008 জন করোনা আক্রান্ত, শিশুসহ আরও 43 জনের মৃত্যু। পরিচয়পত্র না থাকায় হদিস নেই অনেক রোগীর। করোনা শনাক্তে কার্যকর নয় গণস্বাস্থ্যের কিট। ব্রিফিংয়ে বঙ্গবন্ধু মেডিকেলের উপাচার্য পুরো রিপোর্ট পাওয়ার পরই প্রতিক্রিয়া দেবে গণস্বাস্থ্য। এবং হাত বদলের সঙ্গে সঙ্গে বাড়ছে চালের দাম। নাভিশ্বাস ক্রেতাদের, দোষারোপে ব্যস্ত পাইকার ও মিলাররা। নজরদারির তাগিদ। এই ছিল এখনকার মতো। যে কোনো খবর পেতে ভিজিট করুন সময়নিউজ.tv। আপনার মোবাইলে সময় সংবাদ দেখতে ও সব খবর পেতে ডাউনলোড করুন সময় অ্যাপ। এছাড়া মাত্র পাওয়া খবর আপনার মোবাইলে পেতে SMS করুন *BN লিখে পাঠিয়ে দিন 16242 নম্বরে। সঙ্গে থাকুন সময়ের।